আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা মানে আমাদের সবার প্রাত্যহিক জীবনের খুব পরিচিত একটা সংগ্রাম। হ্যাঁ, ফোকাস বা মনোযোগ ধরে রাখা আজকালকার দিনে এটা তো একটা বড় চ্যালেঞ্জ। একদম। তো আমাদের আজকের এই জ্ঞান অন্বেষণের মূল ভিত্তি হল ভিক্ষু বুদ্ধদাসের লেখা বিখ্যাত বই আনপানাসতি বা মাইন্ডফুলনেস অফ ব্রিদিং এর দ্বিতীয় অধ্যায়। হুম। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় মনোযোগ বাড়ানোর চেষ্টা করি, মন শান্ত করতে চাই। আজকাল তো মাইন্ডফুলনেসের জন্য আমরা নানা ধরনের অ্যাপ ব্যবহার করি। ঠিক, বা বড়জোর ঘরের দরজা বন্ধ করে শান্ত হয়ে বসার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু প্রাচীনকালে এই মনোযোগ বা মনসংযোগের জন্য একজন মানুষকে তার চারপাশের পরিবেশ আর মানসিক প্রতিবন্ধকতাগুলো দূর করে কিভাবে প্রস্তুত হতে হতো সেটা জানলে অবাক হতে হয়। একদম। সেই পদ্ধতিগুলোর দিকে তাকালে আধুনিক যুগের ধ্যান বা মাইন্ডফুলনেসের ধারণা অনেকটাই ফিকে মনে হতে পারে। সত্যিই তাই। আজকের মিশন হল সেই প্রাচীন এবং নিখুঁত প্রস্তুতির ধাপগুলোর পেছনের মনস্তত্ত্ব একেবারে ধাপে ধাপে বোঝা। আজকের এই যুগে আমরা যখন মাইন্ডফুলনেসের কথা ভাবি, তখন আমাদের কাছে ব্যাপারটা অনেকটা সাময়িক একটা ছুটির হতো মনে হয়। হ্যাঁ, একটু রিল্যাক্স করা। ঠিক, একটু রিল্যাক্স করা বা স্ট্রেস কমানোর একটা উপায় মাত্র। কিন্তু প্রাচীন শিক্ষকরা জানতেন যে শুধু চোখ বন্ধ করে বসলেই মন শান্ত হয় না। মনের গভীরে যাওয়ার আগে শরীর, চারপাশের পরিবেশ আর জাগতিক সমস্ত পিছুটান থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে হয়। আর এই প্রস্তুতি পর্বটা কতটা চরম এবং বৈজ্ঞানিক ছিল তা সত্যিই বিশ্লেষণ করার মতো একটা বিষয়। আচ্ছা, বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। ভিক্ষু বুদ্ধদাস তার বইয়ে বিশুদ্ধি মার্গ বা পাথ অফ পিউরিফিকেশন থেকে চমৎকার একটা রূপক তুলে ধরেছেন। হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করা সেই রূপকটা। হ্যাঁ, আমি যখন সোর্স ম্যাটেরিয়ালটা পড়ছিলাম, এই রূপকটা আমাকে খুব ভাবিয়েছে। বলা হচ্ছে, একজন জ্ঞানী মানুষ শক্ত মাটিতে দাঁড়িয়ে হাতের শানিত অস্ত্র নিয়ে পাথরে তা ধার করে। ঠিক, পাথরে তা ধার করে নিরলস পরিশ্রমে একটি ঘন জঙ্গল পরিষ্কার করেন। শুনতে তো একটা সাধারণ কৃষিকাজ বা বন পরিষ্কার করার গল্প মনে হচ্ছে। কিন্তু এর ভেতরে তো পুরো একটা মানসিক প্রস্তুতির ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে। একদম। প্রাচীন শিক্ষকরা বিমূর্ত বা ধরাছোঁয়া যায় না এমন মানসিক বিষয়গুলোকে বোঝানোর জন্য সবসময় এই ধরনের বাস্তব রূপক ব্যবহার করতেন। কারণ মনের ভেতরে জটিলতাকে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। এখানে রূপকের প্রতিটি অংশের একটা গভীর মনস্তাত্ত্বিক অর্থ আছে। যেমন ধরুন, এই যে বলা হলো জ্ঞানী মানুষ, এটি কোনো বাইরের মানুষ নয়, এটি হলো আমাদের নিজেদের ভেতরের জন্মগত প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা। কিন্তু শুধু প্রজ্ঞা থাকলেই তো হবে না, দাঁড়ানোর জন্য একটা শক্ত ভিত্তি চাই। আর এই শক্ত মাটি হলো নৈতিক শৃঙ্খলা বা শীল এর শক্ত ভিত্তি। এই শক্ত মাটির বিষয়টা খুব ইন্টারেস্টিং। কাদাযুক্ত বা কর্দমাক্ত মাটিতে তো আর শক্ত হয়ে দাঁড়িয়ে গাছ কাটা যায় না। পা পিছলে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, তার কি এই যে জীবনে যদি নৈতিকতার ভিত্তি না থাকে, তাহলে মনের ভেতর শৃঙ্খলা আনার চেষ্টাও পিছলে যাবে। চমৎকার বলেছেন, ঠিক সেটাই। কাদামাটিতে যেমন শক্ত হয়ে দাঁড়ানো যায় না, তেমনি নৈতিকতা বা বেসিক রুলস ছাড়া মনের স্থিরতা আসে না। বুঝতে পারছি। এরপর আসছে সেই শানেত অস্ত্র এবং পাথরের কথা। এই অস্ত্রটি হল আমাদের জাগতিক জ্ঞান, যা পরবর্তীতে চর্চার মাধ্যমে অতি প্রাকৃত বা উচ্চতর প্রজ্ঞায় পরিণত হয়। আর যে হাত দিয়ে অস্ত্রটি ধরা হয়, তা হল আমাদের কার্যকর অন্তর্দৃষ্টি বা অপারেটিভ ইনসাইট, যা আমাদের শেখায় ঠিক কোথায় কোপটা মারতে হবে। শুধু অস্ত্র থাকলেই হবে না, চালানোটাও জানতে হবে। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই পাথর, যেখানে অস্ত্র শানিত করা হয়। এই পাথরটি হল একাগ্রতা বা কনসেন্ট্রেশন। একাগ্রতার পাথর ছাড়া প্রজ্ঞার অস্ত্র কখনোই ধারালো হয় না। আর সবশেষে আসছে সেই ঘন জঙ্গল। আমার মনে হয় এই জঙ্গলের ধারণাটাই সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, আমরা তো জানি যে এই জঙ্গল আসলে আমাদের মনের ভেতরের জটিল সব কলুষতা বা মানসিক জঞ্জাল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো কিভাবে প্রাচীন শিক্ষকরা মানুষের মনের অদেখা জঞ্জালগুলোকে সাধারণ জঙ্গলের বদলে একটি কাঁটাযুক্ত বাঁশঝড়ের সাথে তুলনা করেছেন। একদম ঠিক। কেউ যদি কখনো বাঁশঝাড় দেখে থাকেন, খেয়াল করবেন যে এর শিকড় এবং ডালপালা নিচ থেকে ওপর পর্যন্ত এমনভাবে পেঁচিয়ে থাকে যে সহজে কাটা যায় না। আমাদের মনের ভেতরে লোভ, ক্ষোভ আর আসক্তিগুলো ঠিক সেভাবেই আষ্টপৃষ্ঠে জড়িয়ে থাকে। আর সেই জঙ্গল পরিষ্কার করার জন্যই প্রয়োজন একাগ্রতার পাথরে শানিত করা প্রজ্ঞারূপী অস্ত্র।
এই বাঁশঝাড়ের তুলনাটা সত্যি মনের অবস্থার খুব নিখুঁত একটা ছবি তৈরি করে। তো জঙ্গল তো পরিষ্কার করতে হবে, কিন্তু কাজে নামার আগে তো পিছুটান থাকা চলবে না। হ্যাঁ, পলিবোধ বা প্রতিবন্ধকতা। ঠিক, বইটিতে এমন 10টি প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে। একজন সাধককে মনসংযোগের চূড়ান্ত ধাপে যাওয়ার আগে অবশ্যই এই পিছুটানগুলো ছিন্ন করতে হয়। এই 10টি পলিবোধের তালিকাটা দেখলে বোঝা যায় তারা ফোকাস ধরে রাখার জন্য কতটা আপোষহীন ছিলেন। হ্যাঁ, মানে আমি চাইব এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে, কারণ এর কিছু কিছু পয়েন্ট আমার কাছে বেশ চরম বা এক্সট্রিম মনে হয়েছে। অবশ্যই। প্রথমটি হল বাসস্থান বা ডুয়েলিং। আমরা সাধারণত মনে করি একটা সুন্দর বাড়ি মনের শান্তির জন্য খুব দরকার। কিন্তু এখানে বলা হচ্ছে নিজের থাকার জায়গায় উইপোকা মারার চিন্তা বা ছাদের ফুটো সারানোর চিন্তাও ধানের পথে বিরাট বাধা। এর সমাধান হিসেবে বলা হয়েছে নিজের সবকিছু ছেড়ে গাছের নিচে গিয়ে বসা। এই জায়গাটাতেই আমার একটু খটকা লেগেছে। কেন? আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় আমরা তো সারা জীবন একটা নিজের বাড়ির জন্যই পরিশ্রম করি। বাড়ি না থাকলে তো উল্টো নিরাপত্তাহীনতায় মন বেশি বিক্ষিপ্ত হওয়ার কথা। আপনার যুক্তিটা সাধারণ জীবনের জন্য একদম সঠিক, কিন্তু এখানে কথা হচ্ছে মনের এমন এক গভীর স্তরে পৌঁছানোর যেখানে বিন্দুমাত্র উদ্বেগ থাকা চলবে না। যাওয়া যেখানে নিজের বলে কিছু নেই, ফলে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার বা হারানোর ভয়ও নেই। এটি আসলে বস্তুগত আসক্তি থেকে অবচেতন মনকে পুরোপুরি ছুটি দেওয়ার একটা কৌশল। একদম তাই। আচ্ছা, বাসস্থানের বিষয়টা না হয় মানলাম যে বস্তুগত আসক্তি কমানোর জন্য, কিন্তু এর পরেই বলা হয়েছে পরিবার ও সমর্থকদের কথা। স্নেহ মায়া। হ্যাঁ, বলা হচ্ছে তাদের প্রতি স্নেহ মায়াও উদ্বেগের কারণ। বইয়ে তো স্পষ্ট উল্লেখ আছে যে সাধনার এই সময়ে সাময়িকভাবে ধরে নিতে হবে যেন তারা আর বেঁচে নেই। শুনতে বেশ রুড লাগে, তাই না? একটু বেশি রুট শোনায়। এর ফলে কি মানুষ একেবারে আবেগহীন বা অমানবিক হয়ে পড়বে না? আপাত দৃষ্টিতে এটা রূঢ় মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা বুঝতে হবে। এটি কাউকে চিরতরে ভুলে যাওয়া বা আবেগহীন হওয়ার কথা বলছে না। তাহলে ব্যাপারটা কি? এটি একটি অত্যন্ত সাময়িক এবং কার্যকর বা ফাংশনাল পদ্ধতি। ধরুন, আপনি ধ্যান করছেন বা কোনো গভীর মনসংযোগের কাজ করছেন, আর বারবার মনে পড়ছে যে মায়ের শরীর খারাপ বা সন্তানের পরীক্ষার রেজাল্ট কি হলো। এই উদ্বেগগুলো তো মনের গভীরে যেতে দেবে না। ঠিক, সাময়িকভাবে তাদের মৃত ভেবে নেওয়ার মানে হল মনের ভেতর এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে আপনি চাইলেও তাদের জন্য আর কিছু করতে পারবেন না। ও, বুঝতে পেরেছি। মনকে বোঝানো যে এই মুহূর্তে তাদের নিয়ে ভাবাটা একেবারেই অর্থহীন। অনেকটা যেন বিমানে ওঠার পর সেই ইমার্জেন্সি ঘোষণার মতো অন্যকে সাহায্য করার আগে নিজের অক্সিজেন মাস্কটি আগে পরে নিন। দারুণ তুলনা। ঠিক সেটাই। অন্যকে সাহায্য করার আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করা। মানে আপনি নিজে যদি অন্ধকারে থাকেন তবে অন্যকে কিভাবে আলো দেখাবেন? একদম। কোনো আত্মীয়ই কাউকে সংসার চক্র বা মানসিক টানাপোড়েন থেকে মুক্ত করতে পারে না, যতক্ষণ না কেউ নিজে মানসিকভাবে মুক্ত হয়। তাই সাময়িকভাবে এই চরম নির্লিপ্ততা প্রয়োজন হয়। এই 10টি প্রতিবন্ধকতার তালিকায় আরও কিছু মজার বিষয় আছে, যেমন ধরুন অসুস্থতা। সিকনেস। বলা হচ্ছে যদি কেউ অসুস্থ হয় তবে ওষুধ না পাওয়ার ভয় পেলে চলবে না। মনে রাখতে হবে ধম্ম বা ধর্মের ওষুধই মনের সবচেয়ে বড় রোগ সারাতে পারে। আধুনিক যুগের হেলথ অ্যাংজাইটি বা স্বাস্থ্য নিয়ে অতিমাত্রায় উদ্বেগের একটি দারুণ প্রতিষেধক হতে পারে এই ভাবনাটা। হ্যাঁ, আজকে আমরা যেমন একটু জ্বর হলেই গুগলে লক্ষণ মিলিয়ে প্যানিক করা শুরু করি। শরীরের রোগ থাকবেই, কিন্তু সেটা নিয়ে মনকে যদি সর্বক্ষণ উদ্বিগ্ন রাখি, তবে মনের যে মূল কাজ, নিজের বিকাশ ঘটানো, সেটাই বাধাগ্রস্ত হয়। আর আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে পড়াশোনার বিষয়টা। এটা অনেকেই অবাক হয়ে ভাবে। আমরা তো জানি যে জ্ঞানার্জন বা বই পড়া সব সময়ই ভালো, কিন্তু এখানে এই পড়াশোনাকেও সাময়িকভাবে বন্ধ করতে বলা হয়েছে। যারা বইয়ের পোকায় পরিণত হয়েছেন তাদের পুঁথিগত বিদ্যা অর্জন স্থগিত রাখতে হবে। বই পড়া কিভাবে ধ্যানের পথে বাধা হতে পারে? এটি খুবই গভীর একটা দর্শন। বই পড়া বা বুদ্ধিবৃত্তিক জ্ঞানার্জন আসলে অন্যের অভিজ্ঞতার উপর নির্ভর করা। আপনি যখন খুব বেশি বই পড়েন, তখন আপনি নিজের উপলব্ধির চেয়ে অন্যের দেওয়া তথ্য দিয়ে জগৎকে বিচার করতে শুরু করেন। আচ্ছা, ধ্যানের মূল লক্ষ্য হল নিজের ভেতর থেকে আসা অন্তর্দৃষ্টি তৈরি করা। বই পড়ে অর্জিত জ্ঞান আর নিজের ভেতরের অভিজ্ঞতা এক জিনিস নয়। তার মানে অতিমাত্রায় বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ অনেক সময় বাস্তব অভিজ্ঞতা থেকে পালানোর একটা অজুহাত হিসেবে কাজ করে।
ঠিক, তাই এই বুদ্ধিবৃত্তিক অহংকারকে ভাঙার জন্যই পড়াশোনা সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়। বাহ, দারুণ একটা দৃষ্টিভঙ্গি। এই পলিবোধ বা প্রতিবন্ধকতার তালিকায় আরও আছে পার্থিব লাভ, সামাজিক প্রতিশ্রুতি, অসমাপ্ত কাজ, ভ্রমণ এবং আত্মীয় স্বজনের প্রতি আসক্তি। অতিপ্রাকৃত বা জাদুকরী ক্ষমতার লোভকেও একটি বড় বাধা হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো যে ফোকাস নষ্ট করে তা আমরা কমবেশি সবাই বুঝতে পারি। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে কৌতুকল উদ্দীপক হয়ে ওঠে। পরিবেশ বা পিছুটান তো দূর করা হলো, কিন্তু সব মানুষের মন তো আর একরকম নয়। একদম না, মানুষের মন বৈচিত্র্যময়। বইটিতে ৬ ধরনের মানব চরিত্রের কথা বলা হয়েছে। পালি ভাষায় যাকে বলা হয় চরিত বা ক্যারেক্টার। আর এই চরিত্র অনুযায়ী তাদের জন্য নির্ধারিত করা হয়েছে বিচিত্র সব পরিবেশ। এটি আসলে প্রাচীন মনোবিজ্ঞানের এক অসাধারণ প্রয়োগ। প্রাচীন যুগে আজকের মতো সাইকোথেরাপি বলে আলাদা কিছু হয়তো ছিল না, কিন্তু মানুষের স্বভাবের দুর্বল দিকগুলোকে নিয়ন্ত্রণ করতে একদম বিপরীতমুখী পরিবেশ বা অ্যান্টিডোট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ, মাইন্ডফুলনেসের কোনো ওয়ান সাইজ ফিটস অল বা সবার জন্য এক নিয়ম নেই। প্রথমে আসা যাক কামী বা বাসনাযুক্ত চরিত্রের কথায়। হ্যাঁ, আমি বইতে দেখেছি যে এরা স্বভাবতই পরিচ্ছন্নতা, সৌন্দর্য আর গুছিয়ে থাকা পছন্দ করে। কিন্তু এদের জন্য যে পরিবেশের কথা বলা হয়েছে তা জানলে যে কেউ ভরকে যাবে। নোংরা বা একটু অপরিষ্কার পরিবেশ? হ্যাঁ, ছেঁড়া কাপড় এবং গাঢ় নীল বা অনুজ্জ্বল রঙের ব্যবহার করতে বলা হয়েছে। আমি বুঝলাম না, একটা মানুষ যে সৌন্দর্য ভালোবাসে তাকে কেন এমন একটা কুৎসিত পরিবেশে রাখা হবে। এর কারণ হল তাদের মন এমনিতেই সৌন্দর্যের প্রতি আসক্ত। তাদের যদি সুন্দর পরিবেশে বা চমৎকার কোনো বাগানে ধ্যানে বসানো হয়, তবে তারা সাধনার চেয়ে ওই বাগানের ফুলের সৌন্দর্যের প্রতি বেশি মগ্ন হয়ে পড়বে। ও আচ্ছা, তাদের মন বাইরের রূপরস গন্ধের দিকে ধাবিত হবে। ঠিক, তাই তাদের সেই আসক্তি ভাঙতে একদম বিপরীত পরিবেশ দেওয়া হয়। একটি অপরিষ্কার বা অনুজ্জ্বল পরিবেশে তাদের বাইরের দিকে তাকানোর কোনো আগ্রহ থাকে না। ফলে বাধ্য হয়ে তাদের মন ভেতরের দিকে বা অন্তর্মুখী হতে শুরু করে। হ্যাঁ, গাঢ় নীল বা কালচে রং মানুষের ইন্দ্রিয়কে কিছুটা নিস্তেজ করে দেয়, যা এই চরিত্রের জন্য খুব জরুরি। এখন বুঝতে পারছি, মানে তাদের দুর্বল জায়গাটাতে আঘাত করে সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া। ঠিক এর উল্টোটা হলো রাগী বা বিদ্বেষপূর্ণ চরিত্র। যারা খুব সহজেই রেগে যায় বা বিরক্ত হয়। এদের শান্ত করার জন্য প্রয়োজন অত্যন্ত পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ আর চোখের জন্য আরামদায়ক গাঢ় সবুজ রং। একদম তাই। এই ধরনের মানুষ এমনিতেই ভেতরে ভেতরে একটা ক্ষোভ বা অস্থিরতা নিয়ে থাকে। সামান্য অস্বস্তি বা নোংরা পরিবেশ তাদের আরও বেশি বিক্ষিপ্ত করে তোলে। তাই তাদের জন্য এমন পরিবেশ দরকার যা স্নায়ুকে শান্ত করবে। গাঢ় সবুজ রং বা সুন্দর পরিপাটি একটি ঘর তাদের ভেতরের সেই আগুনকে প্রশমিত করতে সাহায্য করে। আপনি খেয়াল করলে দেখবেন আধুনিক যুগেও অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেরাপিতে এই ধরনের শান্ত পরিবেশ ব্যবহার করা হয়। খুবই ইন্টারেস্টিং। এরপর আসে অলস বা নিস্তেজ চরিত্র। এদের নাকি সবসময় ঘুম পায় বা কাজে অনীহা থাকে। এদের জাগিয়ে তোলার জন্য বলা হয়েছে প্রচুর আলো বাতাসপূর্ণ খোলা জায়গা এবং বড় আকারের বস্তুর কথা। মানে একজন অলস প্রকৃতির মানুষকে যদি একটি ছোট আরামদায়ক ঘরে বসিয়ে দেয়া হয়, তাহলে তো সে ঘুমিয়েই পড়বে। অবধারিতভাবেই তার মনের যে জড়তা সেটা কাটানোর জন্য তাকে এমন পরিবেশে রাখতে হবে যেখানে দৃষ্টি প্রসারিত হয়। দিগন্ত বিস্তৃত খোলা মাঠ বা প্রচুর আলোর উপস্থিতি তার স্নায়ুকে উদ্দীপিত করবে। মনের জড়তা কাটিয়ে তাকে সজাগ রাখবে। এরপর আছে অনুমান নির্ভর বা চঞ্চল চরিত্র। আধুনিক যুগের ওভারথিঙ্কার বলা যায় এদের। হ্যাঁ, যাদের সহজে মনোযোগ বসে না, এদের মন কোনো কিছুতেই স্থির থাকে না, সবসময় এদিক সেদিক ঘুরে বেড়ায়। এদের মন শান্ত করতে বলা হয়েছে এমন একটি জায়গা বেছে নিতে, যা ছোট, পরিষ্কার এবং অত্যন্ত শান্ত। যেখানে অহেতুক কথা বলার মতো কেউ নেই। এই চঞ্চল মনের মানুষদের যদি অলস মানুষদের মতো বড় খোলা জায়গায় ছেড়ে দেন, তবে তাদের মন আরও বেশি বিক্ষিপ্ত হয়ে পড়বে। তারা ভাবতে শুরু করবে যে ওই দূরে পাহাড়ের পেছনে কি আছে, বা আকাশের মেঘগুলো কোথায় যাচ্ছে। তাই তাদের দৃষ্টি ও চিন্তাকে একটি ছোট গণ্ডির ভেতর আটকে ফেলা অত্যন্ত জরুরি। চারদিকের দেয়াল তাদের চিন্তার দৌরাত্ম্যকে একটা সীমানার ভেতর নিয়ে আসে। আমরা আরও দুটি চরিত্রের কথা বইতে পাই, বিশ্বাসী এবং বুদ্ধিমান। বিশ্বাসী চরিত্রের মানুষদের নাকি খুব সহজেই বিশ্বাস করার প্রবণতা থাকে। এদের জন্য এমন পরিবেশ প্রয়োজন যা বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা তৈরি করে। আর বুদ্ধিমানদের জন্য নাকি কোনো নির্দিষ্ট নিয়মের প্রয়োজন নেই।
এরা যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে। এই 6টি চরিত্র বিশ্লেষণ করে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায় যে নিজেকে চেনাটা হলো প্রথম শর্ত। নিজেকে না চিনে অন্ধের মতো কোনো পদ্ধতি অনুসরণ করলে তা হিতে বিপরীত হতে পারে। তাহলে এসবের মূল অর্থ আসলে কি দাঁড়ায়? এই যে নিজের চরিত্র অনুযায়ী পরিবেশ তৈরি করা, এর জন্য তো নির্দিষ্ট কিছু মাপকাঠি দরকার। হ্যাঁ, 7টি মাপকাঠির কথা বলা হয়েছে। বইটিতে পারিপার্শ্বিক পরিবেশ নির্বাচনের এই 7টি উপযুক্ত মাপকাঠি বা সোপ্পাইধম্ম এর কথা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এগুলো শুধু প্রাচীনকালের জন্য নয়, আজকের দিনের প্রোডাক্টিভিটি হ্যাক হিসেবেও দারুণ কাজ করবে। আমি আপনার সাথে পুরোপুরি একমত। এই 7টি মাপকাঠি আসলে আমাদের চারপাশের পরিবেশকে এমনভাবে সাজানোর কৌশল যাতে আমাদের কগনিটিভ লোড বা মানসিক চাপ একদম কমে যায়। চলুন এগুলো একটু বিশ্লেষণ করে দেখি। প্রথমটি হলো বাসস্থান। বলা হচ্ছে বাসস্থান খুব বড় হওয়া যাবে না, আবার খুব পুরনোও হওয়া যাবে না। রাস্তার ধারে, কুয়ার কাছে, শহরে বা সীমান্তের কাছাকাছি হওয়া যাবে না। এর কারণটা খুব প্র্যাকটিক্যাল। বাসস্থান বড় হলে তা পরিষ্কার করতে বা গুছিয়ে রাখতে অনেক বেশি সময় ও মানসিক শক্তি ব্যয় হবে। আর খুব পুরনো হলে সেটা মেরামত করার একটা বাড়তি চাপ থাকবে। জনবহুল বা রাস্তার কাছাকাছি হলে তো শব্দদূষণ এমনিতেই মনোযোগ নষ্ট করবে। এরপর আসে খাবারের জায়গা বা রিসর্ট। এমন জায়গা হতে হবে যেখানে সহজে খাবার পাওয়া যায়, কিন্তু সেই খাবার খুঁজতে গিয়ে যেন মনের শান্তি নষ্ট না হয়। এই পয়েন্টটা আমাকে খুব ভাবিয়েছে। কিভাবে? আমি যখন নিজে থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট খুঁজছিলাম, আমার মূল শর্ত ছিল যেন কাছাকাছি একটা ভালো মুদির দোকান বা সুপার শপ থাকে। কারণ শুধুমাত্র দৈনন্দিন বাজার করার জন্য যদি আমাকে রোজ জ্যাম ঠেলে আধা ঘন্টা দূরে যেতে হয়, তবে কাজ শেষে আমার আর নিজের জন্য কোনো মানসিক শক্তি অবশিষ্ট থাকবে না। চমৎকার উদাহরণ। যদি আমরা বিষয়টিকে একটু বড় পরিসরে দেখি, তবে বুঝতে পারব যে এই প্রাচীন শিক্ষণীয় বিষয়গুলো মানুষের এনার্জি বা শক্তি সংরক্ষণের চরম বিজ্ঞান। প্রাচীন সাধকদেরও প্রতিদিন ভিক্ষান্নে নির্ভর করতে হতো। এখন খাবারের সন্ধানে যদি তাদের মাইলের পর মাইল হাঁটতে হতো বা এমন জায়গায় যেতে হতো যেখানে মানুষ দুর্ব্যবহার করে, তবে তাদের ধ্যানের মূল শক্তিটাই তো ওই খাবার জোগাড় করতে গিয়ে শেষ হয়ে যেত। বাকি মাপকাঠিগুলো খুব প্রাসঙ্গিক, যেমন তৃতীয়টি হল বাক্যালাপ। এমন কথাবার্তা যা মনকে উৎসাহিত করে, জাগতিক বিষয় নিয়ে আজেবাজে গালগল্প নয়। আর চতুর্থটি হল মানুষ, অর্থাৎ সহায়ক ও সুরেলা বন্ধু বা শিক্ষক, যাদের সান্নিধ্য মনকে প্রশান্ত করে। আর শেষের তিনটি হল খাবার, আবহাওয়া ও ভঙ্গি, অর্থাৎ শরীরের জন্য পুষ্টিকর খাবার যা হজম করা সহজ। নিজের শরীরের সাথে মানানসই উপযুক্ত আবহাওয়া এবং যে ভঙ্গিতে বসা, দাঁড়ানো, হাঁটা বা শোয়া অবস্থায় একজন মানুষের সবচেয়ে ভালো মনোযোগ আসে সেটা বেছে নেয়া। এই 7টি জিনিস যখন একটি নিখুঁত সামঞ্জস্যে আসে, তখন একজন মানুষের পারিপার্শ্বিক পরিবেশ তার মনের জন্য আর কোনো বাধা তৈরি করে না। বরং সেটি একটি প্রভাবক হিসেবে কাজ করে। সত্যি, প্রাচীনকালের এই সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আজকের এই দীর্ঘ এবং চমৎকার আলোচনা থেকে আমরা বেশ কিছু গভীর বিষয় অনুধাবন করতে পারলাম। একদম। প্রথমে আমরা দেখলাম কিভাবে মনকে একটি কাঁটাযুক্ত বাঁশঝাড়ের মতো জঙ্গল থেকে পরিষ্কার করার জন্য একাগ্রতার পাথরে শানিত অস্ত্রে পরিণত করতে হয়। এরপর জানলাম সেই 10টি পলিবোধ বা পিছুটান ছিন্ন করার কথা। হ্যাঁ, যেখানে বস্তুগত জিনিসের মায়া ত্যাগ করা থেকে শুরু করে সাময়িক গড়ে পরিবারকে ভুলে যাওয়া এবং এমনকি পুঁথিগত বিদ্যা অর্জন থেকেও নিজেকে সরিয়ে আনার মতো চরম পদক্ষেপ নিতে হয়। এরপর আমরা জানলাম 6 ধরনের মানব চরিত্রের কথা, যেখানে রাগী মানুষের জন্য শান্ত সুন্দর পরিবেশ আর বিলাসী মানুষের জন্য কঠিন পরিবেশের মতো অ্যান্টিডোট ব্যবহার করা হয়। আর সবশেষে জানলাম বাসস্থান থেকে শুরু করে আবহাওয়া পর্যন্ত সেই 7টি বাহ্যিক নিয়ামক নিয়ন্ত্রণ করার কথা, যা মনোযোগের জন্য একদম উপযুক্ত একটি নিখুঁত পরিবেশ তৈরি করে। মাইন্ডফুলনেস বা ধ্যানের এই দীর্ঘ প্রস্তুতি পর্ব সত্যিই এক অনন্য মনস্তাত্ত্বিক বিজ্ঞান। একে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কী রকম? আমরা দেখলাম যে প্রাচীনকালের ধ্যানীরা মনোযোগের স্বার্থে পড়াশোনা, আত্মীয়স্বজন বা ভ্রমণের মতো সাধারণ বিষয়গুলোকেও সাময়িকভাবে জীবন থেকে পুরোপুরি সরিয়ে রাখতেন। আজকের এই আধুনিক যুগে আমরা যদি আমাদের নিজেদের মনের জঙ্গল পরিষ্কার করতে চাই, তবে আমাদের একটু ভিন্নভাবে ভাবতে হবে। সেটা কিভাবে? আমাদের পকেটে সারাক্ষণ থাকা স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার এই নোটিফিকেশন বা ক্রমাগত তথ্যের এই যে নিরবিচ্ছিন্ন প্রবাহ,
বা ডুম স্ক্রলিং এগুলো কি সেই প্রাচীন 10টি প্রতিবন্ধকতারই একটি নতুন অত্যন্ত শক্তিশালী এবং ডিজিটাল রূপ নয়? ওয়াও! কথাটা একেবারে মনের গভীরে গিয়ে আঘাত করার মতো। আসলেই তো স্মার্টফোন তো এখন আমাদের সবচেয়ে বড় পলিবোধ বা পিছুটান। ঠিক তাই। তাই যারাই আলোচনা শুনছেন তাদের কাছে আমার একটি ভাবনার জায়গা রইল। যদি সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের কামি বা বাসনাযুক্ত চরিত্রকে উস্কে দেয়, অথবা ক্রমাগত নেতিবাচক খবর বা ট্রোলিং আমাদের রাগী চরিত্রে পরিণত করে, তাহলে আমাদের নিজেদের জীবনের উপযুক্ত পরিবেশ বা আদর্শ অ্যান্টিডোট ঠিক কেমন হওয়া উচিত? খুব জরুরি একটা প্রশ্ন। ডিজিটাল এই যুগে যেখানে আমরা সবসময় কানেক্টেড, সেখানে আমাদের সেই গাছের নিচে শান্ত জায়গা কোনটি হতে পারে, যেখানে হারানোর কোনো ভয় নেই এবং কোনো নোটিফিকেশনের আওয়াজ পৌঁছায় না? কি দারুণ এবং সময়োপযোগী একটি চিন্তার খোরাক। আমাদের সবারই হয়তো দিনের কিছুটা সময় অন্তত এই ডিজিটাল পিছুটানগুলো থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করে নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তা না হলে মনের জঙ্গল পরিষ্কার করা সম্ভব নয়। নিজের মনের সেই ঘন বাঁশঝাড় পরিষ্কার করার জন্য আমাদেরও একাগ্রতার পাথরে নিজেদের প্রজ্ঞাকে শানিত করতে হবে। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি যারা শুনছেন তারা প্রাচীন এই জ্ঞান থেকে নিজেদের জীবনের আধুনিক জঙ্গল পরিষ্কার করার একটা নতুন দিক নির্দেশনা পেয়েছেন। নিজের স্বভাবটি চিনুন এবং নিজের জন্য উপযুক্ত একটি পরিবেশ খুঁজে নিন। কথা হবে আগামী গভীর আলোচনায়। বিদায়।